আরে এই মায়া, মায়া, কোথায় মরলি রে পোড়ার মুখে? এখনো কটার বেজে গেছে সে খেয়াল আছে? না উঠে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মায়া, এই মায়া। মায়া তার সৎমার গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে আর তাড়াতাড়ি ছুটে ছুটে তার মায়ের কাছে যায়। কি রে পোড়ার মুখে, কোথায় মরতে গিয়েছিলিস বল তো দেখি? না না মা, ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে সকাল হয়েছে সেটাই বুঝতে পারিনি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে মা। ঘুমিয়ে পড়েছিলাম মা, আদিক্ষেতা। তা কটা বাজে সে খেয়াল কি আছে? ঘরের যে কাজ সব পড়ে আছে, সেগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে নাকি? তাড়াতাড়ি ঘরের কাজগুলো সার দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কাজ এক এক করে সুন্দরভাবে করে দিচ্ছি, তুমি অত চিন্তা করো না মা। হ্যাঁ হ্যাঁ, সে জানা আছে কত সুন্দরভাবে কাজ করিস। শোন, তাড়াতাড়ি ঘরটর পরিষ্কার করে রান্নাটা বসা দেখি। তোর বাবা দুপুরবেলায় এসে আবার খেতে বসবে, বুঝেছিস? আবার যেন কোথাও গিয়ে যেন গল্প জুড়ে না দিস, না হলে তোর আজকের রক্ষা নেই, বুঝেছিস? তারপর মায়া বাড়ির সব কাজ এক এক করে করতে থাকে। এদিকে বাড়ির সব কাজ হয়ে গেলে সে রান্নাঘরে গিয়ে রান্না বসাতে থাকে। অন্যদিকে দুপুরবেলা কাজে থেকে রতন বাড়িতে ফিরে আসে আর মায়ের সৎমা রতনকে দেখে হাসি মুখে বলতে থাকে, আরে তুমি চলে এসেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো চলো, তুমি আগে গিয়ে হাত মুখটা ধুয়ে এসে তো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আর আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। তারপর টম্পা সে রান্নাঘরে যায় মায়ার কাছে আর গিয়ে মায়াকে বলতে থাকে, কি রে, তোর রান্না হয়েছে নাকি এখনো হয়নি বলতো? তোর বাবা তো সেই কখন মাঠে থেকে বাড়িতে ফিরে এসেছে, তাকে তো খেতে দিতে হবে, তার যে খুব জোরে খিদে পেয়েছে। তা তোর রান্না হয়েছে নাকি হয়নি সেটা বল তো দেখি। হ্যাঁ হ্যাঁ মা, আমার সব রান্না হয়ে গেছে। এই যে তরকারিটা এক্ষুনি নামাবো আর এক্ষুনি বাবাকে খেতে দিয়ে দেব, তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি যাচ্ছি। তার কিছুক্ষণের মধ্যে মায়া ভাত নিয়ে তার বাবাকে দিতে যায়। মায়া যখন তার বাবাকে ভাত দেয় তখন তার বাবা মায়াকে দেখার পর বুঝতে পারে আজও তার মায়ের সাথে কোনো না কোনো কারণে ঝামেলা হয়েছিল। তারপর রতন খাওয়া দাওয়া করার পর সে টুম্পাকে বলতে থাকে, আচ্ছা ও গিন্নি, এখনো মায়া খেয়েছে নাকি খায়নি বলো তো দেখি? তোমার মেয়ে মায়া যখন খায়নি তা খেয়ে নেবে, এত চিন্তা করার কি আছে বলো তো? আরে টুম্পা, এসব তুমি কি বলছো? আমার মেয়ে খেয়েছে না খেয়েছে সেদিকে তো তোমাকে খেয়াল রাখতে হবে। আর আমি তোমাকে বিয়ে এই কারণেই করেছি, যাতে আমার মেয়ে ওর মায়ের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয়। কিন্তু যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, সেদিন থেকেই আমার মেয়ের ওপর অত্যাচার বেড়েই যাচ্ছে। এটা একটা সীমা থাকে অত্যাচারের। ওর চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি, কারণ আমি ওর বাবা হই। রতনের এমন কথা শুনে টম্পা আরো বেশি রেগে যায়। তারপর সে বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাকে শুধু তো বিয়ে এই কারণে করে নিয়ে এসেছো যাতে তোমার মেয়ের একটা মা পেয়ে যায়। আমার তো এই বাড়ির কোনো সম্মান টম্মান বলে কিছুই নেই, আমি তো এই বাড়ির কেউ হই না। কেন, আমি শুধু তোমার মেয়েকে দিয়ে একটু বাড়ির কাজকর্ম করাই বলে কি এতে অনেক কিছু হয়ে গেছে নাকি? আজকে যদি ওর নিজের মা থাকতো তাহলে ওকে দিয়ে কি বাড়ির কোনো কাজ করাতো না নাকি? হ্যাঁ, মায়াকে দিয়ে অবশ্যই কাজ করাতো, তবে সেটা ভালোবেসে। কিন্তু তুমি তো ওর সৎ মা, তুমি তো ওর সাথে চাকরের মতো ব্যবহার করো। এটা তো ঠিক না। একটা কথা ভাবো, মেয়ে যে শায়না হয়ে গেছে, কদিন পর যে ও শ্বশুর বাড়িতে যাবে, তাহলে তুমি কি চাও যে তোমার অত্যাচারগুলো সে এখন মনে রেখে পরবর্তীকালে তোমাকে ভুলে যাবে? এইসব বলে রতন সে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে টুম্পা সে তার নিজের মেয়ের ঘরে যায় আর তার নিজের মেয়ের বয়স ছিল 15 বছর। যখন মায়ের 2 বছর বয়স ছিল তখন তার মা মারা যায়। তারপর সে আর একটা বিয়ে করেছিল, যাতে সে এই কারণে বিয়ে করেছিল মায়া একটা নতুন ভালো মা পেয়ে যায়, মায়ের আদর থেকে যেন বঞ্চিত না হয়। কিন্তু টুম্পা তার নিজের মেয়েকে খুব ভালোবাসতো আর তার সৎ মেয়েকে বাড়ির চাকরানি বানিয়ে রাখতো। কি রে মা, তুই সেই সকাল থেকে তো এখনো কিছুই খাসনি। চল মা, আমি তোকে ভালোভাবে দুটো খেতে দিই। চল মা চল।
না মা, আমি এখন খাবো না। সবে তো ঘুম থেকে উঠলাম, আর আমি তো শুনছিলাম সেই তখন থেকে বাবা তোমাকে বকাবকি করছে। কিন্তু কেন মা, কি হয়েছে বলো তো? কি বলি বলতো তোকে মার, আমার যে আর কিছু বলার নেই। তোর বাবা সব সময় মায়াকে নিয়ে পড়ে থাকে, সব সময় তার নিজের মেয়েকে ভালোবাসতে থাকে। কেন রে বাবা, তুই তো ওর নিজের মেয়ে, তোর কথা তো কখনো বলতে দেখি না তেমন। সব সময় নিজের মেয়েকে নিয়ে গুণগান করতেই থাকে। মা, এটাই তো আমি ভয় পাই। কিছুদিন পর যদি মায়ের বিয়ে দিয়ে দেয়, তাহলে বাবার যা সম্পত্তি আছে, গয়নাগাটি আছে, সব তো তার নিজের মেয়েকে দিয়ে দেবে। তাহলে আমার যেতে আর কিছুই থাকবে না মা। তাহলে আমরা কি করব? পথে বসে কি ভিক্ষা করতে হবে বলো তো দেখি? তার মেয়ের এমন কথা শুনে সে অনেক চিন্তিত হয়ে যায়, আর সে অনেক রেগে মেগে বলতে থাকে, দেখ মা, তুই একদম চিন্তা করিস না। আমি যতদিন বেঁচে আছি ওই মায়া কানা করিও পাবে না। ওর তো কোনো না কোনো একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। তুই দেখে নিস মা। আর সাপও মরবে, লাঠিও ভাঙবে না, বুঝেছিস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ওই মায়া দিদিকে এমন একটা উচিত শিক্ষা দাও, যাতে সাপও মরে, লাঠি যেন না ভাঙে। সবসময় বাবা ওকে একটু বেশি ভালোবাসে। পরের দিন সকালে মায়া যখন ঘুম থেকে ওঠে, তখন তার মা বলতে থাকে, কি মহারানী, এই সবে ঘুম ভাঙলো নাকি? তোর থেকে তো রাজমহলে যে রাজকুমারী থাকে সকাল সকাল উঠে যায়, আর তোর এখনো ঘুম ভাঙে না। শোন, তাড়াতাড়ি বাজারে যা, আর বাজার থেকে গিয়ে কিছু হাট বাজার করে নিয়ে আয় তো দেখি। আচ্ছা ঠিক আছে মা, কি কি বাজার করতে হবে বলো আমাকে, আমি সব বাজার করে নিয়ে আসছি। আর শোন পোড়ার মুখী, বাজার করতে যাচ্ছিস তা ভালো কথা, আবার যেন বাজার করতে গিয়ে কারোর সাথে গল্প না জুড়ে দিস। আর শোন, ঠিকঠাক সব বাজার দেখে নিয়ে আসবি। যদি কোনো ভুল ত্রুটি হয় রে, আজকে তোর মেরে পিঠের চামড়া গুলিয়ে রেখে দেব, মনে রাখিস। না না মা, আমি সব কিছু দেখে শুনে বাজার নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। তারপর মায়া সে বাজারে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। মায়া জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে সে একটা গাছের নিচে বসে কাঁদে কাঁদে বলতে থাকে, যদি আজ আমার নিজের মা বেঁচে থাকতো, তাহলে আমাকে অনেক ভালোবাসতো, আমার কষ্টটাকে বুঝতো, আমাকে দিয়ে এত পরিশ্রম করাতো না। মা, তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কেন এমনভাবে চলে গেলে? মায়া এমনভাবে খুব কান্না কাঁদছিল। তারপর সে কাঁদে কাঁদে তার নজর যায় একটা ঝোপের কাছে, আর সেখানে একটা বানর ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল, তার শরীর থেকে রক্ত ঝরছিল। তারপর সে তার বানরের কাছে যায়। আরে, এখানে যে একটা বানর আহত অবস্থায় পড়ে আছে। আহারে, ওর যে শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে। আর দেখো, এর পেটের ধারে তো একটা তীর দেখতে পাচ্ছি। মনে হয় রাজ্যের কোনো সৈনিক ওকে তীর মেরে আহত করে দিয়ে গেছে। দাঁড়াও, আগে আমাকে তীরটাকে বের করতে হবে, না হলে যে অনেক কষ্ট পাচ্ছে। তারপর মায়া সাহস করে সেই হাত দিয়ে সেই তীরটাকে বের করে দেয় বানরের পিঠে থেকে। শোনো বানর, তুমি একদম ভয় পেও না, আমি তোমার পিঠে থেকে তীরটা বের করে দিয়েছি। এবার আমি হালকুমির পাতার রস নিয়ে তোমার ক্ষত জায়গায় লাগিয়ে দেব, দেখবে কিছুক্ষণের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ শোনো, ওই ক্ষত জায়গায় ভুল করে একদম জল লাগাবে না, বুঝেছো? বানর চুপ করে মায়ের সব কথা শুনছিল, কিন্তু বানর মায়ের সব কথা বুঝতে পারছিল, কিন্তু সে কিছু বলছিল না। তারপর মায়া হালকমি পাতার রস নিয়ে বানরের ক্ষতবিক্ষত জায়গায় লাগিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যে বানর আবার সুস্থ স্বাভাবিক হয়ে যায়। আরে, মা তো আমার কাছে হাট বাজার করতে পাঠিয়েছিল, কিন্তু আমি তো তা একদম ভুলেই গেছিলাম। এবার কি হবে? তাড়াতাড়ি হাট বাজার করে নিয়ে বাড়িতে যেতে হবে, তা না হলে মা যে খুব মারবে আমাকে। এরপর মায়া তাড়াতাড়ি করে বাজারে গিয়ে সবজি কিনতে থাকে, আর সে সবজি দোকানে দাঁড়িয়েছিল, আর তখন সেখানে গ্রামের মোড়ল মশাই চলে আসে। আরে মায়া মাঝে, তা তুমি এত সকাল সকাল বাজারে কি করতে এসেছো মা? মোড়ল মশাই, আপনি তো জানেন সকাল সকাল বাজারে সবজি কেনার জন্য মা আমাকে দৌড়ঝাঁপ করায়। জানিস তো মায়া মা, মাঝে মাঝে তোকে দেখলে আমার খুব কষ্ট লাগে রে। তোর মা ছিল খুব ভালো একটা মেয়ে রে মা। কি বলবো, তোর বাবা তো এই টুম্পাকে বিয়ে করার পর
তোর জীবনটা যে নরক বানিয়ে দিয়েছে রে। তোর বাবা ভেবেছিল যে একটা বিয়ে করার পর তুই মায়ের ভালোবাসা পাবি, কিন্তু তা না, তোর যে জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। এমন কথা শুনে মায়ের চোখ থেকে জল চলে আসে। আরে মা, কেঁদো না, কেঁদো না, তুমি কষ্ট পেও না একদম। তবে শোনো, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে একটা কথা বলি, তোমাকে এত কষ্টের মধ্যে থেকে বের করার আমার কাছে একটা উপায় আছে। যদি বলো তো তাহলে আমি তোমাকে বলতে পারি। কি উপায় আছে মোড়ল মশাই, বলুন না। দেখ মায়ামা, রাজা বিক্রমচন্দ্রের রাজপ্রাসাদে আমার যাতায়াত লেগেই থাকে। ওখানে আমাকে খুব সম্মান করে। তবে রাজা বিক্রমচন্দ্রের স্ত্রী রানী রুক্মিণী তার একমাত্র রাজকন্যা চন্দ্রলেখার জন্য একটা কাজের মেয়ে দাসীর দরকার। আমি ভাবছি রতনের সাথে একবার কথা বলে আমি তোকে রাজপ্রাসাদের কাজে লাগিয়ে দেব। তাতে করে তোর সৎ মায়ের হাত থেকে তুই তো বেঁচে যাবি রে মা। তবে রাজকুমারী চন্দ্রলেখার সব দাসীরা ওই রাজপ্রাসাদের মধ্যেই আপ্যায়ন হয়। তা তুই কি বলিস মা, বল দেখি। মোড়ল মশাইয়ের এমন কথা শুনে মায়া অবাক হয়ে বলতে থাকে, হ্যাঁ মোড়ল মশাই, এটাই অনেক ভালো হবে। আমি রাজপ্রাসাদের কোনো কাজে চলে যাব, তার থেকে ওখানে গিয়ে কাজ করব, এটাই তো অনেক ভালো হবে। দুমুঠো পেট ভরে খেতে পারবো। কিন্তু সৎ মায়ের তো অত্যাচার আর শুনতে হবে না, বারবার আমাকে অপমান তো করবে না। আর এখানে থাকলে আমাকে না কেউ তো থাকতে হবে না, আমি ওখানে চলে যাব। মায়ের মুখ থেকে এমন কথা শুনে মোড়ল মশাইয়ের চোখেও জল চলে আসে। আরে মায়ামা, এইসব তুই কি বলছিস মা? তোর সৎ মা তোকে পেট ভরে খেতেও দেয় না দুবেলা? এটা কিন্তু একদম ভালো না মা। ঠিক আছে, আমি রাজপ্রাসাদে যত সম্ভব তাড়াতাড়ি তোকে ওখানে কাজে লাগিয়ে দেব। মোড়ল মশাইয়ের মুখ থেকে এমন কথা শোনার পর মায়া চুপচাপ কোনো কিছু কথা বলে না। তারপর সে বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। তারপর বিকাল হয়ে যাওয়ার পর মোড়ল মশাই রতনদের বাড়িতে আসে। আরে 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 মোড়ল মশাই যে, আচ্ছা আমাদের বাড়িতে কি ব্যাপার বলুন তো? বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব তো ঠিকঠাক আছে, কিন্তু রতন, তোমার সাথে আমি কিছু কথা বলার জন্যই এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, বলুন না, কি কথা বলতে চান? দেখো রতন, তুমি তো জানো যে রাজা বিক্রমচন্দ্রের রাজপ্রাসাদে আমার যাতায়াত লেগেই থাকে। তবে কিছুদিন আগে রানী রুক্মিণী আমাকে বলছিল তাদের রাজকন্যা চন্দ্রলেখার জন্য একটা দাসী দরকার। তাই তার জন্য তারা অনেক সোনার মোহর এবং টাকা পয়সা দেবে। তা আমি ভাবছিলাম তুমি যদি তোমার মেয়ে মায়াকে ওই রাজপ্রাসাদে চন্দ্রলেখার দাসী হিসাবে পাঠাও, তাহলে তাতে তোমাদের অনেক মোহর, সোনা দানা, অনেক কিছু পাবে। তাহলে মায়া ওখানে একটু ভালো আরামে জীবন কাটাতে পারবে। মোড়ল মশাইয়ের এমন কথা শুনে রতন অনেক অবাক হয়ে যায়। তারপর সে রেগে মেগে বলতে থাকে, আরে মোড়ল মশাই, আপনি এইসব কি বলছেন? আপনার মাথা টাথা ঠিক আছে তো? আপনি এইসব কি বলছেন বলুন তো? আমি চাই না যে আমার মেয়ে ওই রাজকুমারীর চাকরানী হয়ে থাকুক। আপনি এইসব কি বলতে এসেছেন? আর আমার মেয়ে কেন ওরা কাজ করবে বলুন তো দেখি? ওনারা কি কি করাবে না করাবে আমার মেয়েকে দিয়ে, তা আমি তো দেখতে যাব না। আরে রতন, এত রেগে যাচ্ছ কেন বলো তো দেখি? শোনো, আমি বলছি তোমাকে, আমাদের এই এরকমই গরিবের জীবন থেকে রাজপ্রাসাদ যে অনেক ভালো। সেখানে অনেক পেট ভর্তি করে খেতে পারবে, সেখানে আরামে ভালোভাবে জীবন কাটাতে পারবে। আমি মানছি তুমি তোমার মেয়েকে ভালোবাসো, আর এটা তো দেখতে হবে এখন যে মায়ামা অনেক বড় হয়ে গেছে, তার তো বিয়ের জন্য টাকা পয়সা গোছাতে হবে। তবে মায়া ওখানে কাজ করলে কি এমনি এমনি করবে নাকি? তারা যে অনেক টাকা পয়সা, সোনা দানা সবকিছু দেবে, বুঝেছো? তখন রতন মোড়ল মশাইকে কিছু বলতে যাবে, আর তখন সেখানে চলে আসে টুম্পা। সে এসে বলতে থাকে, দেখুন মোড়ল মশাই, আমি তো একদম রাজি আছি। যত তাড়াতাড়ি পারেন এই মায়াকে এখান থেকে ওই রাজপ্রাসাদে পাঠিয়ে দিন তো। টুম্পার এমন কথা শুনে মোড়ল মশাই ওখান থেকে চলে যায়। মোড়ল মশাই চলে যাওয়ার পর রতন টুম্পাকে বলতে থাকে, দেখো টুম্পা, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। আমার মেয়েকে ওই বাড়ির দাসী করে পাঠাচ্ছ তুমি। আর তখন সেখানে মায়া চলে এসে বলতে থাকে, বাবা তুমি আর কিছু বলো না বাবা, তুমি আমাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। আর রাজকুমারীর দাসী হতে আমার কোনো অসুবিধা নেই। যদি আমি রাজকুমারীর দাসী হই, তাতে যদি মা খুশি হয়, তাতেই আমি অনেক খুশি বাবা।
তুমি আর কিছু বলো না বাবা, তুমি অনুমতি দাও আমাকে। এইসব বলে মায়া ওখান থেকে তার ঘরে চলে যায়। পরের দিন সকালে মোড়ল মশাই মায়াকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তবে মোড়ল মশাই মায়াকে নিয়ে রাজপ্রাসাদের পিছনের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তখন মায়া মোড়ল মশাইকে বলতে থাকে, মোড়ল মশাই, এটা তো রাজপ্রাসাদের পেছনের দরজা, তাহলে আমরা সামনের দরজা দিয়ে কেন যাচ্ছি না? আরে দেখ মায়ামা, রাজপ্রাসাদের সামনে দিয়ে যদি আমরা যাই, রানীমার ঘরে যেতে যেতে যে অনেকটা সময় লেগে যাবে। তাই এই গুপ্ত রাস্তা দিয়ে আমরা যাব, আর এই গুপ্ত রাস্তা পুরো রানীমার ঘরের সামনে উঠাবে। তাই জন্য আমরা এই গুপ্ত রাস্তা দিয়ে যাব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমরা এই গুপ্ত রাস্তা দিয়েই যাই। তারপর কিছুক্ষণের মধ্যে গুপ্ত দুয়ার খুলে গেলে মোড়ল মশাই মায়াকে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। তবে রানী রুক্মিণী মায়াকে দেখে মোড়ল মশাইকে বলতে থাকে, আরে এই মেয়ে যে অনেক সুন্দরী, তুমি যতটা বলেছিলে তার থেকে অধিক সুন্দর। রানীমা, আপনি যেটা বলেছিলেন আমি ঠিক তেমনই করেছি। আমি অনেক চালাকির সাথে রাজপ্রাসাদের গুপ্ত দুয়ার থেকেই মায়াকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, তোমাকে এখানে আসতে কোনো সৈনিক কিংবা কোনো দাসে তোমাদেরকে দেখে ফেলেনি তো? আরে না না মহারানী, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি কারোর নজরের সামনেও পড়িনি। আমি গুপ্ত দুয়ার থেকে অনেক সাবধানে একে নিয়ে এসেছি। আপনি এটা নিয়ে একদম ভয় পাবেন না। তাহলে তো এটা খুব ভালো কথা, কিন্তু আমি চাই না যে আমাদের সব কথাবার্তা আমাদের রাজা বিক্রমচন্দ্রের কানে যায়। তোমরা তো সবই জানো যে যদি ওনার কানে যায় তাহলে উনি সবাইকে ভালো করতে চায়, আর যদি একবার ভালো করে তাহলে আমাদেরই সর্বনাশ হবে। এর থেকে ভালো সবকিছু গোপনে গোপনে করতে হবে। রানী রুক্মিণীর এমন কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তারপর সে মোড়ল মশাইকে বলতে থাকে, আচ্ছা মোড়ল মশাই, এখানে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়া সবই এই কথাটা বলেছে, আর তখন সঙ্গে সঙ্গে একটা তান্ত্রিক ওই ঘরের মধ্যে চলে আসে। তবে তান্ত্রিকটা দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল। তান্ত্রিক মায়াকে দেখার পর রানী রুক্মিণীকে বলতে থাকে, হা হা হা, আরে এই কন্যা অনেক তো সুন্দরী আছে। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দরী। রানী, আপনি একদম চিন্তা করবেন না। কালকের একটা শুভ মুহূর্ত আছে। কাল আমরা এই মেয়েকে বাইরে নিয়ে গিয়ে তন্ত্র মন্ত্র করে ওকে বলি দেব। তারপর থেকে আপনার সৌন্দর্য আর কোনো দিনের জন্য নষ্ট হবে না। আর আপনার মেয়ে চন্দ্রলেখা সব সময় এমনই রূপবতীই থাকবে। তার কখনো বয়স্ক ছুঁতে পারবেন না। হা হা। তান্ত্রিকের এমন কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তবে তাদের কথাবার্তা শুনে মায়া তো এটুকু বুঝতে পেরেছিল যে তার সাথে অনেক বড় অন্যায় হতে চলেছে। তবে মায়া মোড়ল মশাইয়ের দিকে তাকায়। তবে মোড়ল মশাইয়ের ভোলাভালা চেহারার পিছনে ছিল একটা ভয়ঙ্কর রূপ। তারপর মায়া সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মোড়ল মশাই, আমি তো আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম। আমি আপনাকে বাবার চোখেই দেখতাম, কিন্তু আপনি আমার সাথে কেন এমনটা করলেন? এত বড় বিশ্বাসঘাতক কেন করলেন আমার সাথে? আপনি তো সব কিছুই জানতেন আমার ব্যাপারে, তারপরেও। শোন মায়া, তুই এইসব বুঝবি না। তোকে এখানে আনতে আমার অনেক কাঠখোট পোড়াতে হয়েছে। আর এমনিতে টাকা পয়সার লোভ কার না থাকে, বড় বড় মানুষদেরও আছে। আর এ তো আমি একটা সামান্য মাত্র কাজ করেছি, তাতে বা কি আছে? মোড়ল মশাই, আপনি যে আমার সাথে করলেন সেটা একদম অন্যায় করলেন। যখন বিকালবেলা আপনি বাড়িতে যাবেন, আমার বাবাকে কি জবাব দেবেন? যখন আমার বাবা আমাকে দেখবে না, তখন তো অবশ্যই তোমাকেই জিজ্ঞাসা করবে। দেখ মায়া, তোর বাবা তোকে কখনো ভালোই বাসেনি, বুঝেছিস? আর তোর বাবা এখানেই তোকে বিক্রি করে দিয়েছে। এখনো পর্যন্ত বুঝতে পারলি না যে তোর বাবা তোকে কখনো পছন্দই করতো না। আর তোর বাবা তোর সৎ মায়ের সাথে হাত মিলিয়ে রানী রুক্মিণীর কাছেই তোকে বিক্রি করে দিয়েছে। এবার থেকে তুই এখানেই বলির শিকার হয়েছিস, বুঝেছিস? না না, আমি এইসব বিশ্বাস করব না। তোমরা আমাকে মিথ্যে কথা বলছো, আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। আমার বাবা এমন করতেই পারে না, কখনো কখনো না। এই শোন মেয়ে, এখানে বেশি নাটক করবি না। তোর বাবা তোর মায়ের সাথে হাত মিলিয়ে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে।
মা, একে এই ঘরেতে বন্দি করে রেখে দাও। আর এমনিতে কাল রাত হলে আমরা একে নিয়ে জঙ্গলে যাব, তারপর ওর বলি হয়ে যাবে। তারপর মায়া সবার কাছে কেঁদে কেঁদে অনুরোধ করার পরও ওর কথায় কেউ কান দেয় না। সবাই তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়ে তারা ওই ঘর থেকে চলে যায়। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতক করেছে। এবার আমি কাকে বিশ্বাস করব, কাকে? এই দুনিয়াতে আমার কেউ এমন সঙ্গী নেই যাকে আমি বিশ্বাস করতে পারবো। এমনভাবে মায়া বন্ধ ঘরে খুব কাঁদতে থাকে। তবে মোড়ল মশাই কোনো কিছু মিথ্যে কথা বলেনি, সে সত্যি কথা বলেছিল। তুমি যা করেছো তা আমি কখনো ভুলতে পারবো না গো। এবার থেকে আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারবো। আরে গিন্নি, তোমাকে কি বলি বলো তো, অনেক সহ্য করেছি ওই মায়াকে নিয়ে। মায়া জন্মানোর কিছু বছর পর ওর মাকে ও খেয়ে নিয়েছে। আমি যে ওকে কি করে সহ্য করতাম আমি সেটা ভালো করে জানি। বাবা, এবার যে শান্তি হয়েছে, ওকে আমি কি এখানে আমার বসে বসে রাখতাম নাকি? আচ্ছা বাবা, তাহলে এটা বলো তো, তাহলে তুমি এরকম ভাবে নাটক কেন করতে যে মায়া দিদিকে তুমি এমন ভালোবাসার নাটক কেন দেখাতে বলো তো? আরে পূজা মা, একটু নাটক করতে হয় মা, করতে হয়। যদি না আজকে ওর সাথে নাটক করতাম তাহলে আজকে কি ওর রাজপ্রাসাদে চলে যেত বল তো দেখি মা? আর সব থেকে বড় কথা, যদি তোর সৎমা থাকতো, তোর সৎমা যদি তোর ওপর অত্যাচার করে আর তোর বাবা যদিও তোর ওপর অত্যাচার করে, তাহলে গ্রামের মানুষরা তো তোকে একদম খারাপ চোখে দেখতো। সেই কারণে আমি ওর সাথে একটু ভালোবাসার নাটক করেছি, বুঝেছিস? আর দেখ মা, ও তো আর আমাদের কাছে এখানে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না, কারণ কাল হচ্ছে ওর বলি দেওয়া হবে। রতনের কথা শুনে টুম্পা এবং পূজা খুব হাসতে থাকে। আর অন্যদিকে মায়া সেই বন্ধ ঘরের মধ্যে খুব কাঁদতে থাকে। দেখতে দেখতে এমন ভাবে আরো বেশ কিছুক্ষণ কেটে যায়। মায়া ওই ঘরেতে একলা বসে বসে কাঁদতে থাকে। হঠাৎ করে ওই ঘরের দরজার সামনে আলোর রোশনির সাহায্যে দরজাটা খুলে যায়। আর তখন ওই ঘরেতে সেই বানরটি চলে আসে। মায়া যেই বানরটিকে প্রাণ বাঁচিয়েছিল, ওই বানরটিকে দেখে মায়া একদম অবাক হয়ে যায়। তারপর বানরটি মানুষের গলায় বলতে থাকে, আরে তাড়াতাড়ি চলো আমার সাথে। আমি অনেক কষ্ট করে সবার চোখকে ফাঁকে দিয়ে তোমার কাছে চলে এসেছি, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। এবার যে আমার সময় এসেছে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। চলো চলো আমার সাথে, তাড়াতাড়ি চলো। বানরের মুখ থেকে এমন আওয়াজ শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, আরে তুমি তো একটা বানর, তাহলে মানুষের মতো তুমি কিভাবে কথা বলছো? দেখো, এইসব এখানে বলার সময় না। তোমাকে যে এখানে তাড়াতাড়ি বের হতে হবে, আর তুমি যদি না বেরো তাহলে এরা সবাই তোমাকে শেষ করে দেবে। আর শোনো, গ্রামের মোড়ল মশাই একদম ঠিকই কথা বলেছে। তোমার বাবা তোমার মায়ের সাথে হাত মিলিয়ে রানী রুক্মিণীর কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। কিন্তু এইসব ব্যাপারে তুমি কি করে জানলে? দেখো, মোড়ল মশাই যখন তোমাকে নিয়ে রাজপ্রাসাদের পিছনের দরজায় এসেছিল, তখন আমি ওই গাছের ডালে বসেছিলাম আর তোমাদেরকে সব কিছু দেখছিলাম। তখন আমার ভাবি যে কিছু না কিছু একটা গন্ডগোল আছে, তাই জন্য আমি তোমাদেরকে ওপর থেকে দেখতে থাকি আর তোমাদের সব কথা শুনতে থাকি। তারপর আমি কি করেছি, সোজা তোমার বাবার কাছে চলে গেছি। একবার তো তোমার বাবাকে দেখা উচিত ছিল, যে যদি মোড়ল মশাই ভুল কথা বলে না বলে। দেখলাম ওখানে গিয়ে তোমার বাবা, তোমার বোন আর তোমার সৎ মা তোমাকে নিয়ে খুব হাসাহাসি করছে। তখনই আমি বুঝেছি যে তোমার বাবা ভালো না, তোমার সাথে বিশ্বাসঘাতক করেছে। তাই তো আমি দৌড়াতে দৌড়াতে তোমার কাছে উদ্ধার করতে চলে এসেছি। চলো তো দেখি এবার তাড়াতাড়ি। বানরের কথা শোনা ছাড়া মায়ের কাছে আর কোনো উপায় ছিল না, তাই শেষমেশে বানরের সাথেও ওই কক্ষে থেকে বেরিয়ে পড়ে। তারপর বানর ওকে একটা ঘন জঙ্গলে নিয়ে চলে যায়। আচ্ছা শোনো বানর, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? এই তো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি। দেখো, তোমাকে যে আমি আরো ঘন জঙ্গলে নিয়ে যাচ্ছি। তুমি জানো না,
ওই রানী রুক্মিণী যখন দেখবে ওই ঘরেতে তুমি নেই, তাহলে ও পাগলের মতো তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজবে। তাই আমি তোমাকে নিয়ে ঘন জঙ্গলে যাচ্ছি, আর তুমি আমার কাছে সুরক্ষিত থাকবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বানরের এমন কথা শুনে মায়া একটু অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, দেখো বানর, আমি তোমাকে কি করে বিশ্বাস করতে পারি? তুমি তো নিজের চোখে সব কিছু দেখেছো। যাকে আমি বিশ্বাস করেছিলাম, আমাদের গ্রামের মোড়ল মশাই, সেই আমার সাথে বিশ্বাসঘাতক করেছে। মোড়ল মশাইয়ের কথা তো বাদ দাও, যার রক্ত আমার শরীরে বইছে, আমার নিজের বাবা। আমার নিজের বাবা আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতক করলো। রানী রুক্মিণীর কাছে আমাকে বিক্রি করে দিল। একবার ওর মন কাঁদলো না। তাহলে তুমি বলো, আমি কাকে বিশ্বাস করব এখানে? দেখো মায়া, তোমার সাথে যা হয়েছে তা অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু মায়া, তোমাকে যে আমার বিশ্বাস করতেই হবে, কারণ আমি তোমার অনেক ভালো চাই। আর একদিন এটাই প্রমাণ হবে যে আমি তোমার বিশ্বাসযোগ্য সাথী। চলো চলো চলো, এবার তুমি আমার সাথেই চলো, আমি তোমার বিশ্বাসযোগ্য বন্ধুই হব। চলো। মায়া মনে মনে ভাবতে থাকে যে বানরকে একবার বিশ্বাস করা উচিত। তারপর সে বানরকে বিশ্বাস করে বানর মায়াকে নিয়ে একটা ঘন জঙ্গলের মধ্যে যেতে থাকে। এমনভাবে তারা প্রায় অনেকক্ষণ হাঁটতে থাকে। তারপর বানর মায়াকে নিয়ে একটা জায়গায় যায়। সেখানে অনেক ছোট ছোট ঘর বাঁধা ছিল। সেই সব ঘর দেখে মায়া অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে বানর, এখানে তো দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো ঘর করা আছে। তাহলে কি এখানে মানুষরা থাকে? আরে না না মায়া, এখানে কোনো মানুষ থাকে না। তবে তুমি চিন্তা করো না, ধীরে ধীরে তোমার সব কিছু জানতে পারবে। একটু অপেক্ষা করো। তখন সেই ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে দিয়ে থেকে একটা সিংহ বেরিয়ে আসে। সিংহ মায়ার বানরের কাছে এসে বলতে থাকে, আরে, তুমি এ কাকে নিয়ে এসেছো? তুমি একটা মানুষের বাচ্চাকে আমাদের এই চাঁদের জঙ্গলে নিয়ে চলে এসেছো। তুমি জানো না যে মানুষরা কত ভয়ঙ্কর হয়? আমাদের দেখলেই তো ওরা মারতে আসে। এবার আমাদের এই জঙ্গল ওরা ধ্বংস করে দেবে। তারপর এই জঙ্গল আমাদেরকে ছাড়তে হবে। তুমি কেন নিয়ে এসেছো এই মানুষের বাচ্চাকে বলো? আর এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে বানর, পেতেই হবে। সিংহের এমন কথা শুনে বানর বলতে থাকে, আজ্ঞে মহারাজ, আমার কথাটা তো শোনো। শোনো, আমি যখন একটা মানুষের তীরে আঘাত হয়ে পড়েছিলাম, তখন আমাকে কেউ উদ্ধার করতে আসেনি। তখন এই মেয়েটা আমাকে বাঁচিয়েছিল। এখন এই মেয়েটি বিপদে পড়ে আছে। তাহলে আমরা যদি না বাঁচাই কি করে হবে বলো তো? আর আমরা হচ্ছে জানোয়ার হয়ে, কেউ যদি বিপদে পড়ে আমাদের চোখের সামনে, আমাদের তো কর্তব্য তাদেরকে উদ্ধার করা। যদি তাদেরকে উদ্ধার না করি, তারা আমাদেরকে কেমনভাবে বিশ্বাস করবে বলো তো? মায়া তার চোখের সামনে এই সবগুলো দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভয় পেতেও থাকে। কিন্তু সে কিছুই বলে না, সে চুপচাপ থাকে। কিন্তু তার চোখে ফুটে উঠেছিল একটা ভয়ের ছায়া। তারপর সিংহ সে মায়ার দিকে তাকায়, আর মায়া অনেক ভয় পেয়েছিল। সেটা দেখে সিংহ বলতে থাকে, দেখো মেয়ে, তুমি একদম ভয় পেও না। আমরা এখানে সব পশু পাখি বাস করি, তবে সব আমরা মানুষের মতো কথা বলতে পারি। এটা নিয়ে তুমি একদম ভয় পেও না। তারপর সিংহ বানরকে দেখে বলতে থাকে, দেখো বানর, ঘটনাটা কি হয়েছে আমাকে পুরোটা খুলে বলো। আমি পুরো ঘটনাটা শুনতে চাই। তারপর বানর সব ঘটনা এক এক করে সিংহকে বলতে থাকে। সিংহ সব ঘটনা শোনার পর একটু চিন্তায় পড়ে যায়। সে চিন্তা করতে করতে তারপর বলতে থাকে, এবার সবটা বুঝতে পারলাম। তার মানে রানী রুক্মিণী যখন দেখবে মায়া ওই কক্ষে নেই, তাহলে সে পাগলের মতো তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজবে। তারপর মায়ার বাবা মায়ের উপর গিয়ে তারা আঘাত করবে। আজ্ঞে মহারাজ, যদি এমনটা হয় তাহলে তো খুবই ভালো হবে। মায়ার বাবা মা সব থেকে বড় শয়তান। মায়ের সাথে বিশ্বাসঘাতক করে মায়াকে রানী রুক্মিণীর কাছে বিক্রি করে দিয়েছে, যাতে রানী রুক্মিণী মায়াকে বলি দিতে পারে। আর যদি রানী রুক্মিণীর লোকজন গিয়ে মায়ের বাবা মাকে ধরে, তাহলে মায়ের বাবা মা তার পাপের শাস্তি পাবে। বানর এবং সিংহর কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, না না, এটা হতে পারে না। বাবা যেমনই হোক না কেন, সে তো আমার বাবা। আর আমি চাই না যে আমার কারণে আমার বাবা, আমার সৎ বোন আর আমার সৎ মা তারা বিপদে পড়ুক, ওই রানী রুক্মিণীর শিকার বানুক। তোমরা যা হোক ভাবে ওদেরকে রক্ষা করো, রক্ষা করো।
মায়ার এমন কথা শুনে সিংহ অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, দেখো মেয়ে, তোমার কথাবার্তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো আগে ভাবতাম যে মানুষের বাচ্চারা অনেক স্বার্থপর হয়, তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই জানে না। কিন্তু তোমার কথাবার্তা শোনার পর আমার চিন্তা ভাবনা যে বদলে গেছে। যারা তোমাকে এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে, তবু তুমি তাদেরকে কোনো ক্ষতি করতে চাও না, তাদেরকে তুমি ভালো চাও। শোনো, আমি হচ্ছি এই জঙ্গলের রাজা, আর আমি থাকতে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো বিপদ ছুটতে পারবে না। চলো আমার সাথে। কিন্তু আবার কোথায় যাব? শোনো, আমরা তোমাকে নিয়ে যাব পাশের একটা জঙ্গলে। সেখানে থাকে একটা তান্ত্রিক, তার তন্ত্রমন্ত্রের সাহায্যে তোমাকে অনেকটা সাহায্য করে দেবে। আর সে হচ্ছে অনেক জাদু শক্তির মালকিন। চলো আমার সাথে তোমরা। সিংহ এসব কথা বলার পর বানর এবং মায়াকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তবে সিংহ সবার প্রথমে যায়, আর পিছন পিছন বানর এবং মায়া যাচ্ছিল। এমনভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সিংহ তাদেরকে নিয়ে একটা বড় গাছের নিচে যায়, আর মায়া সেখানে দেখে একটা শিয়াল পণ্ডিত ওখানে বসে বসে তন্ত্র সাধনা করছে। শোনো তান্ত্রিক শিয়াল দিদি, তোমার সাহায্যের খুব দরকার আছে। এই মেয়ের বাবা মা অনেক বিপদের মধ্যে আছে, তাদেরকে তোমাকে উদ্ধার করতে হবে। তুমি তাড়াতাড়ি এদেরকে উদ্ধার করো। তারপর শিয়াল তান্ত্রিক চোখ বন্ধ করে তার তন্ত্র সাধনা করতে থাকে। এমনভাবে কিছুক্ষণ তন্ত্র সাধনা করার পর সে চোখ খুলে সবার দিকে তাকিয়ে বলতে থাকে, শোনো মায়া, তোমার সৎ মা টুম্পা, আর তোমার বাবা রতন, আর তোমার সৎ বোন পূজা সবাইকে রানী রুক্মিণী বন্দি করে নিয়েছে। আর রানী রুক্মিণীর সৈনিকরা গ্রামের মোড়ল মশাইকে মেরে দিয়েছে। এখন রানী রুক্মিণী খুব রেগে আছে, কারণ কাল রাতে তোমার বলি হওয়ার কথা ছিল, আর তুমি সেই কক্ষে থেকে পালিয়ে এসেছো। মায়া তান্ত্রিক শিয়ালের কথা শুনে সে অনেক অবাক হয়ে যায়, কাঁদতে কাঁদতে বলতে থাকে, শিয়াল তান্ত্রিক, আপনি যেমন তেমন ভাবে আমার বাবা মাকে বোনকে বাঁচিয়ে নিন ওদেরকে। শোনো মায়া, রানী রুক্মিণীর কাছে একটা তান্ত্রিক আছে। তবে তুমি যখন ওই কক্ষে থেকে পালিয়েছো, তারপর তান্ত্রিক রানী রুক্মিণীকে বলেছে তোমার বদলে আরও 3টে বলি দিতে হবে। সেইখানে তোমার বাবা মা তোমার বোনকে বেছে নিয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি না, রানী রুক্মিণী এমনটা কেন করছে সবার সাথে, সবাইকে কেন বলি দিচ্ছে? কারণ রাজা বিক্রমচন্দ্র একটা দয়ালু রাজা, সে তার প্রজাদেরকে খুবই ভালোবাসে। তবে উনি রানী রুক্মিণীর সাথে ভালোবেসে বিয়ে করেছে। তবে রানী রুক্মিণীর সাথে রাজার প্রথম দেখা হয়েছিল জঙ্গলে। কিন্তু রাজা বিক্রমচন্দ্র এটা জানতো না যে রানী রুক্মিণী একটা মানুষ না, বরং ডাইনি, একটা বিশেষ প্রজাতির ডাইনি। আর ডাইনিদের সবসময় স্বপ্ন থাকে, সারা জীবন সুন্দরী এবং যুবতী হতে চায়। তবে রাজা বিক্রমচন্দ্র এটাও জানতো না যে ওনার কন্যা একটা ডাইনি। আর রানী রুক্মিণী এবং তার কন্যা চন্দ্রলেখা তান্ত্রিকের সাহায্য নিয়ে কোনো সুন্দরী নারীকে বলি দিয়ে তারা সারা জীবনের জন্য যুবতী এবং সুন্দরী হতে চায়। কিন্তু বানর মায়াকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর কালই রাত হচ্ছে চন্দ্রলেখা এবং রুক্মিণীর জন্য বিশেষ একটা রাত। এই রাত একবার চলে গেলে ফিরে আসতে 5 বছর সময় লাগে। তাই তান্ত্রিক রাক্ষস দেবতাদের খুশি করার জন্য 3টে বলির আয়োজন রেখেছে। আর কালই রাতে মায়ের বাবা মা এবং বোনকে বলি দেওয়া হবে। আচ্ছা, বুঝলাম। তাহলে কি ওনাদেরকে বাঁচানোর কোনো উপায় আছে কি? হ্যাঁ, একটা উপায় আছে। রাজা বিক্রমচন্দ্রের পুত্র রাজকুমার আদিত্য। তবে রাজকুমার আদিত্য খুব ভালো একজন রাজকুমার, আর রাজা বিক্রমচন্দ্রের মতো দয়ালু। রাজা বিক্রমচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর পুত্র রাজকুমার আদিত্য। তবে এই সব কথাবার্তা রাজকুমারের কানে একবার তুলে দিতে পারলে তাহলে রাজকুমার নিজে ওনাদেরকে বিনাশ করতে খুবই সক্ষম হবে। কিন্তু রাজকুমারকে কিভাবে বিশ্বাস করব? আমরা তো বললে তো রাজকুমার এইসব বিশ্বাসই করবে না। কাল জঙ্গলে যেখানে টুম্পা, রতন এবং পূজাকে বলি দেওয়া হবে, সেই জায়গাটা আমি জানি। ওই জায়গায় রাজকুমার আদিত্যকে নিয়ে যেতে হবে। আর উনি যদি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু নিজের চোখে দেখে, তখন রাজকুমার আদিত্য সব কিছু বিশ্বাস করবে। আর ওই সময় রাজকুমার আদিত্য ওদের 3জনকে বিনাশ করতে পারবে। কারণ ওই সময় রাজকুমারী চন্দ্রলেখা এবং রানীর রুক্মিণীর শক্তি কোনো রকম থাকবে না। আর যদি ওই 3জনের একবার বলি হয়ে যায়, তাহলে রাজকুমার আদিত্য ওদেরকে বিনাশ করতে অসম্ভব হয়ে যাবে। কারণ সেই সময় তাদের শক্তি আরও দ্বিগুণ হয়ে যাবে। তার সাথে সাথে তান্ত্রিকেরও শক্তি দ্বিগুণ হবে। কিন্তু এটা তো বলো, জঙ্গলে কোথায় এই বলির আয়োজন করা হয়েছে?
তারপর শিয়ালতান্ত্রিক তাদেরকে সবকিছু বলে দেয় জঙ্গলে কোথায় বলির আয়োজন করা হয়েছে। তারপর সিংহ, বাঁদর এবং মায়া সবকিছু শোনার পর তারা আবার ওখান থেকে তাদের কুটিরে চলে আসে। তারপর সিংহ বাঁদরকে বলতে থাকে, শোনো বাঁদর, একটা কাজ করো, মায়াকে তুমি সুরক্ষিত জায়গায় রাখো। যাও, তুমি ওকে নিয়ে রাজকুমার আদিত্যর কাছে যাও। কিন্তু মহারাজ, আমি যদি মায়াকে রাজকুমারের কাছে নিয়ে যাই তাহলে রাজকুমার কি মায়ের কথায় বিশ্বাস করবে? দেখো বাঁদর, আমি জানি মায়ের কথা রাজকুমার কখনোই বিশ্বাস করবে না, কিন্তু তুমি যে মায়ের সাথে যাচ্ছ, তুমি একবার রাজকুমারের সাথে কথা বলবে, আর যখন তোমার গলার আওয়াজ শুনবে তখন রাজকুমার অবশ্যই বুঝতে পারবে এবং তোমাকে বিশ্বাস করবে, কারণ তুমি তো মানুষের মতো কথা বলো। কিন্তু মহারাজ, আমি যদি একবার রাজকুমারের সাথে কথা বলি তাহলে তো রাজসভায় সবাই থাকবে, আর এই কথার ব্যাপারে সবাই জেনে যাবে, তাহলে সবাই তো সতর্ক হয়ে যাবে, আর রানী রুক্মিণী এবং তার মেয়ে চন্দ্রলেখা এই ব্যাপারে তো সতর্ক হয়ে যাবে। শোনো বাঁদর, তুমি সবার সামনে কথাগুলো বলবে না। যখন রাজা এবং রাজকুমার একসাথে থাকবে তখন তুমি এইসব কথাগুলো বলবে। আর শোনো, ততক্ষণে আমরা অন্য কোনো জঙ্গলে সব পশু পাখিদেরকে নিয়ে চলে যাচ্ছি। তারপর বাঁদর সাবধানের সাথে মায়াকে নিয়ে রাজপ্রাসাদে যায়। আর সেখানে ছিল রাজকুমার এবং রাজা বিক্রমচন্দ্র। তারপর মায়া রাজকুমার আদিত্য এবং রাজা বিক্রমচন্দ্রের কাছে সব ঘটনা খুলে বলে, আর এই সব কথা শুনে তারা অনেক অবাক হয়ে যায়। তারপর তারা মায়াকে বলতে থাকে, আরে মেয়ে, এইসব উল্টো পাল্টা তুই কি বলছিস? এখানে তুই বাঁদরকে নিয়ে এসে উল্টো পাল্টা কথা বললে কি আমরা বিশ্বাস করে নেব নাকি? রাজকুমার, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমার কথাটা একবার বিশ্বাস করুন। আজকের রাতে জঙ্গলেতে আমার মা, বাবা, বোনকে বলে দিতে যাবে আপনার মা আর আপনার বোন মিলে, কারণ ওরা কোনো মানুষ না, ওরা এক একটা ডাইনি। তারপর বাঁদর মানুষের মতো আওয়াজ করে তাদেরকে বলতে থাকে, মহারাজ, আমার বন্ধু মায়া ও সব সত্যি কথা বলছে, আপনারা একবার ওর কথা বিশ্বাস করুন। আরে এটা আমরা কি শুনছি? রাজকুমার আদিত্য, তুমি শুনেছো? এই বাঁদর মানুষের মতো আওয়াজ করে কথা বলছে। এটা কি করে সম্ভব হয়? আমার মনে হয় এই মেয়েটা নিশ্চয়ই কোনো জাদু টোনা জানে, সেই কারণে এই বাঁদরটা এমন ভাবে কথা বলছে। না না মহারাজ, আমরা কোনো জাদুটোনা জানি না, একবার আপনি আমাদের কথা বিশ্বাস করুন, আমরা যা বলছি সবটা সত্যি বলছি। যদি আমাদের কথায় আপনার বিশ্বাস না হয় যে সব কিছু দেখার পর, তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমরা অবশ্যই মাথা পেতে নেব। বাঁদরের কথা শুনে রাজা বিক্রমচন্দ্র এবং রাজকুমার আদিত্য অনেকটা চিন্তায় পড়ে যায়। তারপর তারা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমরা মেনে নিচ্ছি, আর যদি তোমাদের কথা মিথ্যে হয় তাহলে তোমরা ভেবে নিও আজই তোমাদের শেষ দিন হবে। তারপর বাঁদর, মায়া এবং রাজকুমার রাজা একসাথে সেই জায়গায় যায় যেখানে তাদেরকে বলি দেয়া হবে। এবং তারা সেখানে গিয়ে দেখে রানী রুক্মিণী এবং রাজকুমারী চন্দ্রলেখা এবং তান্ত্রিক সেখানে উপস্থিত ছিল। তখন তারা বলতে থাকে, যাও, ওদেরকে বের করে নিয়ে আসো, এবার যে ওদেরকে বলি দিতে হবে। রতন, টুম্পা এবং পূজাকে বলি দেওয়ার জন্য নিয়ে আসতে থাকে। আর তখন তাদের সামনে চলে আসে রাজকুমার আদিত্য এবং রাজা বিক্রমচন্দ্র, এবং তাদেরকে দেখে রানী রুক্মিণী এবং চন্দ্রলেখা অনেক অবাক হয়ে যায়। আরে এখানে সবাই তোমরা কি করছো এমন ভাবে? আর রানী রুক্মিণী, তুমি এখানে কি করতে এসেছো? কিন্তু রাজা, আপনি এখানে কি করছেন? আর তখন সেখানে চলে আসে বাঁদর এবং মায়া। আর মায়াকে দেখার পর রানী রুক্মিণী সবটা বুঝতে পারে। তারপর সে রাজাকে বলতে থাকে, আপনি এখান থেকে চলে যান, আর আপনি যদি আমার পথ আটকান তাহলে আমি ভুলে যাব আপনি আমার কে। আর হ্যাঁ, এই রাত সব সময় আসে না, 5 বছর পর পর এই রাত আসে, আর 5 বছর পর এই রাত আজ এসেছে। এই রাতটা আমি কোনো রকমভাবে নষ্ট করতে চাই না, আপনারা এখান থেকে চলে যান। আর এমনিতে রাজকুমার আদিত্য আমার নিজের সন্তান না। শোনো রুক্মিণী, যখন মায়া আর বান্দর আমাকে বুঝিয়েছিল তখন আমি কারোর কথা বিশ্বাস করিনি, কিন্তু এখানে আসার পর তোমাদেরকে দেখে বুঝতে পারলাম
যে তোমরা কোনো মানুষ না, তোমরা এক একটা বিশেষ ধরনের প্রজাতির ডাইনি। তারপর রাজকুমার আদিত্য তার নিজের তলোয়ার বের করে, আর তলোয়ারের একটা আঘাতে তখন রানী রুক্মিণী এবং চন্দ্রলেখা তাদের নিজেদের রূপে চলে আসে। তারা ভয়ঙ্কর একটা ডাইনির রূপ নেয়। তখন রাজকুমার তার তলোয়ারের সাহায্যে তাদেরকে বিনাশ করে দেয়। শোনো তোমরা, আজকে তোমাদের মেয়ে মায়ার জন্য তোমরা নতুন জীবন ফিরে পেয়েছো। আজকে তোমাদের মেয়ে মায়া তোমাদের জীবন রক্ষা করেছে, বুঝেছো? রাজামশাইয়ের মুখ থেকে তার মেয়ের ব্যাপারে এমন কথা শুনে রতনের অনেক খারাপ লাগে। তারপর সে তার নিজের ভুলটা বুঝতে পারে। আর অন্যদিকে টুম্পা সার নিজের ভুলটা বুঝতে পেরে সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মায়া, আমাদেরকে মাফ করে দে মা, মাফ করে দে। আমরা অনেক বড় তোর সাথে অন্যায় করেছি, তোর ওপর আমরা সবাই মিলে অত্যাচার করেছি মা, মাফ করে দে আমাদেরকে। কিন্তু মা, আমি যে তোমাদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু আমি যে তোমাদের সাথে আর কখনোই যাব না, তোমাদের সাথে থাকবো না। আমি আমার বন্ধুদের সাথে এই জঙ্গলে থাকবো। এই জঙ্গলে যে আমি আমার বন্ধুদেরকে খুঁজে পেয়েছি যারা বিশ্বাসযোগ্য। কিন্তু মা, মানুষের থেকে না এই পশু পাখিরা অনেক বিশ্বাসযোগ্য। তখন রাজকুমার আদিত্য তার পিতাকে বলতে থাকে, পিতা, আমি একটা কথা বলতে চাই। যদি কিছু মনে না করেন, তাহলে আমি মায়াকে বিবাহ করতে চাই। মায়াকে যে আমার খুব পছন্দ হয়েছে পিতা। রাজকুমারের এমন কথা শুনে রাজা একটু হাসে। তারপর সে বলতে থাকে, আচ্ছা শোনো কন্যা, তুমি কি আমার পুত্রকে বিবাহ করতে চাও? তাহলে বলো, আমার পুত্রকে কি তোমার পছন্দ হয়েছে? রাজামশাই, রাজকুমারকে বিবাহ করা এটা আমার সৌভাগ্য, কিন্তু আমার যে একটা শর্ত আছে। আচ্ছা বলো কন্যা, তোমার কি শর্ত আছে? মহারাজ, আমি চাই এই জাদুই বানরের ব্যাপারে আপনি কাউকে কিছুই বলবেন না। আর আমার বিবাহর পর বাঁদরকে আমার কাছে সবসময়ের জন্য আসতে দিতে হবে। ও যখন মন চাইবে ও তখন আসবে। আর বাঁদর যেখানে থাকে সেই জঙ্গলে অনেক পশু পাখি আছে, তারা যে সবাই মানুষের মতো কথা বলতে পারে। আমি চাই তাদেরকে সুরক্ষিত দেওয়া হোক। আর আমি বাঁদরের মতো একটা প্রকৃত বিশ্বাসযোগ্য বন্ধু পেয়েছি। তারপর রাজামশাই মায়ের এমন কথা শুনে অনেক খুশি হয়, আর মায়ের সব কথা মেনেও নেয়। পরের দিন সকালে রাজকুমারের সাথে মায়ের বিবাহ হয়ে যায়, আর মায়া হচ্ছে এই রাজ্যের রাজকুমারী হয়ে গেছে। তারা সুখে শান্তিতে ঘর করতে থাকে।